ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, সেটার আমেজটা এখনো রয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা ভালো যে ভাই 1 মাসের মতো যে টাইমটা আছে সেখানে প্লেয়াররা একটু হইলেও রেস্ট নিতে পারবে, তাদের বডিটা রিল্যাক্স করতে পারবে। আর ইন দ্য মিন ওয়াইল ক্লাবগুলা নিজেদের টিম গুছায় ফেলতে পারবে। তারা যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাইতেছে, তারা যে প্রবলেমগুলো দেখতেছে যে তার টিমের মধ্যে আছে, সেগুলা কিছুটা নালিফাই করার চেষ্টা করতে পারবে। তো আমরা এখন যেহেতু আমাদের হাতেও 1 মাস টাইম আছে, কোনো গেম নাই ঠিক মতো, আমরা এখানে কথাবার্তা বলবো টিম বাই টিম যে তারা কি কি প্রবলেমের মধ্যে দিয়ে চাইতেছে, কি কি প্রবলেম ফেস করতেছে, সলিউশনটা কি হইতে পারে। সো আজকে যেহেতু প্রথম দিন আমার টিম, আমরা মাদ্রিদকে নিয়ে কথাবার্তা বলবো যে ভাই মাদ্রিদে তো প্রবলেম যাইতেছে ভরপুর, কিন্তু কোন কোন প্রবলেম একদম না বললেই না। লেটস টক অ্যাবাউট দ্যাট। তো ফার্স্ট আমরা যদি ক্লাব ওয়ার্ল্ড কাপের দিকে তাকাই, যে ভাই আনচেলত্তি কোচিং এর যে প্রবলেমটা ছিল সেইটা ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা জাবি আলোনসো একটা সিস্টেম নিয়ে আসছে, সিস্টেমটা ওয়ার্কও করে, সিস্টেমটা রেজাল্টও দেয়, যেই জন্য আমরা সেমিফাইনাল পর্যন্ত আসতে পারছি। বাট দেন এগেন দেয়ার আর মাল্টিপল অ্যাসপেক্টস, যে এই সিস্টেমের মধ্যে থেকেও, এই ফরম্যাটটার মধ্যে থেকেও আমরা অনেকগুলা ঝামেলার মধ্যে পড়ে গেছি। ঠিক আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলি। ভাই ফার্স্ট অফ অল ক্লাব ওয়ার্ল্ড কাপের দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা মাল্টিপল প্রবলেমস দেখছি। মাল্টিপল প্রবলেমস অ্যাজ ইন কি কি হইতে পারে? সাপোজ আমাদের সেন্টার ব্যাকের প্রবলেম, আমাদের মিডফিল্ডের প্রবলেম, এবং আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম অ্যাটাকিং থার্ডে, সেইখানে একটা প্রবলেম। কিন্তু আমরা অফকোর্স গোলকিপিং এ কোনো প্রবলেম দেখি না। থিবো কোর্তো আছে, ব্যাকআপে লুনিন আছে, লুনিন না থাকলেও ফ্রান্স গনজালেজ আছে, যে কিনা অলমোস্ট থিবো কোর্তোয়ার হাইটের, উইচ ইজ গুড। কিন্তু আমরা যদি সেন্টার ব্যাকের প্রবলেমটা নিয়ে আলাপ আলোচনা করি, এইটার সলিউশন, প্রবাবল সলিউশন অলরেডি খুঁজে স্টার্ট হয়ে গেছে। এটা নিয়ে আমরা অনেক ধরনের অনেক কথাবার্তা শুনতেছি, অনেক ধরনের অনেক রিউমার শুনতেছি যে মাদ্রিদ ইব্রাহিম কোনাতেকে হচ্ছে কি প্রিফার করতেছে তাদের আরেকটা সেন্টার ব্যাক হিসেবে। এই সিজনে আরেকটা সেন্টার ব্যাক ঢুকাবে ইব্রাহিম কোনাতেকে, হু ইজ আ ভেরি স্ট্রং, ফিজিক্যাল এবং একটা প্রেজেন্সফুল প্লেয়ার লিভারপুলের টিমে। তো তাকে যদি নিয়ে আসা হয় দ্যাট ইজ সামথিং ভেরি গুড। কিন্তু আমরা যদি কথাবার্তা বলতে চাই যে ভাই তাহলে আমাদের টিমের মধ্যে যে এতগুলা প্লেয়ার আছে, আমরা তাদেরকে নিয়ে কি করব, লেটস টক অ্যাবাউট দ্যাট। কারণ টিমের মধ্যে এদের মিলিতাও আছে, টিমের মধ্যে ডেভিড আলাবা আছে, টিমের মধ্যে রুডিগার আছে, টিমের মধ্যে রাউল অ্যাসেনসিও আছে। তারপরে যদি আমি চিন্তা করি যে আমার আরো একটা সেন্টার ব্যাক লাগবে, যে কিনা দিন হুইসেন, যে কিনা এই সিজনেই আসছে, এই সিজনে এখনো শুরু হয়নি কিন্তু এই সিজনেই আসছে তার সাথে, তাইলে ভাই আমার কিছু কিছু জিনিসপত্র তো ছেড়ে দেওয়া উচিত। সাচ আস ডেভিড আলাবা, আই গেট ইট যে সে একটা টাইমে মাদ্রিদকে সাপোর্ট দিছে, ভালো সাপোর্ট দিছে, বাট দের ইজ নো পয়েন্ট যে তাকে এখনো রাখা উচিত। যদিও সে একটা ভালো বেতন পাইতেছে, মাদ্রিদের মতো টিমে আছে, সে কন্ট্রাক্ট মানে করে শেষ করে চলে যাবে না, কিন্তু সে কন্ট্রাক্টটা শেষ পর্যন্তই থাকতে চাবে। দ্যাট ইজ আ ভেরি ফেয়ার পয়েন্ট। কিন্তু এই জিনিসটা তো টিমের জন্য খারাপ, টিমের জন্য খারাপ। রুডিগারের ফর্মের কথা চিন্তা করতে গেলে রুডিগার কে নট বি আ স্টার্টার যদি আমরা শুধুমাত্র এই ক্লাব ওয়ার্ল্ড কাপটা দেখি। রাউল অসেন্সিও যে ফাম্বল গুলা করছে, ওর উপর যে একটা এক্সপেকটেশন আমরা গত সিজন বানাই ফেলছি, হি ইজ স্টিল ইয়াং টু মিট আপ দ্যাট এক্সপেকটেশন। বাট দেন এগেন ওই যে ইম্প্রুভমেন্টের চান্সটা আছে। আমরা যদি এদের মিলিতাওর কথা বলতে চাই, ভাই আমরা যদি কোনা থেকে এই সিজনে নিয়ে না আসি, সামনের সিজনে মানে এই ট্রান্সফার উইন্ডোতে ক্লোজ না করে আমরা যদি চিন্তা করি যে আমরা হচ্ছে পরের সামারে তাকে ফ্রিতে নিয়ে নিব, বা তার যখন কন্ট্রাক্ট শেষ হবে তাকে ফ্রিতে নিয়ে নিব, তখন আমরা হচ্ছে গিয়ে ট্রেন্টের মতো একটা জিনিস পুল করব। এই জিনিসটা মাদ্রিদকেই সাফার করাবে, ইন দ্য সেন্স যে অতটুকু টাইম আমাদের কোনো না কোনোভাবে চলতে হবে। এখন মাদ্রিদ ভাই জোড়াতালি মারার জন্য এক্সপার্ট। এক্সপার্ট কোন সেন্সে? কারণ তুমি যখনই দেখবা যে মাদ্রিদের কাছে রাইট ব্যাক নাই, ফেদেরিকো ভালভার্দে আছে। তুমি এক সিজন দেখছো যে মাদ্রিদের কাছে লেফট ব্যাক নাই, এদুয়ার্দো কামাভিঙ্গা খেলায় চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ওই সিজন। কিন্তু তখনও আমাদের এরকম কিছু একটা করতে হবে, যেটা কিনা আমরা গত সিজন করে আসছি, যে চুয়ামিনিকে সেন্টার ব্যাক হিসেবে খেলাইছি। তো সেই হিসাবে মাদ্রিদ যদি এখনো চিন্তা করে যে ভাই আমার টিমে 4টা সেন্টার ব্যাক আছে, স্টিল আমার চুয়ামিনিকে খেলাইতে হইতেছে, দিস ইজ আ ভেরি বিগ প্রবলেম টু। ঠিক আছে, আমরা যদি এই সেন্টার ব্যাকের প্রবলেমটা থেকে একটু আগাই, আমাদের মিডফিল্ডের প্রবলেমটা, ভাই দেখো মিডফিল্ডের প্রবলেমের ব্যাপারে আমি কেন বলতেছি, উই স্টিল হ্যাভ আ লট অফ মিডফিল্ডার্স অ্যান্ড উই স্টিল হ্যাভ ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার্স। তুমি যদি লিস্টটা স্টার্ট করতে যাও, দেয়ার ইজ অরিলিয়ান চুয়ামিনি, দেয়ার ইজ এদুয়ার্দো কামাভিঙ্গা, দেয়ার ইজ জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, আর্দা গুলার, ব্রাহিম ডিয়াজও খেলতে পারে। সো দেয়ার ইজ মাল্টিপল অ্যাসপেক্টস এবং মাল্টিপল অ্যাট্রিবিউটস এর প্লেয়ার আমাদের কাছে আছে। দানি সেবায়োসা আছে, যে কিনা এই সিজন চলে যাইতেছে, লুকা মডরিচ অলরেডি চলে গেছে। ইট ইট হার্টস লুকা মডরিচের যাওয়াটা, বাট দেন এগেন উই ক্যান নট ডু এনিথিং অ্যাবাউট ইট। কিন্তু কথাবার্তা এই জায়গায় চলে আসে যে ভাইয়া এইখানে যে এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্লেয়ার আছে, আমরা এখন পর্যন্ত ক্রুসের একটা নিয়ার টু পসিবল
রিপ্লেসমেন্ট খুঁজে বের করতে পারি নাই যে প্লেয়ারটা কিনা ক্রুসের কিছুটা অ্যাসপেক্ট দেখায়। আমরা এখন এসে ডিন হুইসন যে কিনা সেন্টার ব্যাক, তাকে বলতেছি যে ডিন ক্রুজ, ঠিক আছে, ক্রুজের একটা সেন্টার ব্যাক ভার্সন আমাদের কাছে আছে। আমরা এখন এসে আর্দা গুলারকে ওই প্লে মেকিং যে ফ্রিডম সেটা আমরা দিতে পারতেছি, কিন্তু এটা কি কোনো সলিউশন? আমার কাছে মনে হইতেছে ইটস স্টিল নট এন সলিউশন, কারণ এইটারও একটা সলিড পয়েন্ট আছে। পয়েন্টটা কি? জুড বেলিংহাম গত সিজনে নিজের বেস্ট আউটপুটটা দিতে পারে নাই। এটার একটা মেজর কারণ হচ্ছে গিয়ে তার শোল্ডার ইনজুরি। এখন তার শোল্ডার ইনজুরি, সে শোল্ডার সার্জারি করাবে এই প্রি সিজন, মানে এই সিজন শুরুর আগে। এখন সে সার্জারি করানোর পরে 3-3.5 মাস, অলমোস্ট অক্টোবরও গায়েব থাকবে, অক্টোবর পর্যন্ত গায়েব থাকবে, নভেম্বর পর্যন্ত হচ্ছে তার ফিটনেস আস্তে আস্তে টাইম লাগবে। তো এই সব কিছু যদি আমরা চিন্তা করতে যাই, সেই হিসাবে যে কিনা একটা অবভিয়াস স্টার্টার, ফিজিক্যালিটি দেয় টিমের মধ্যে, একটা প্রেজেন্স দেয় অপোনেন্টের কি বলবো ডিফেন্সিভ হাফে, আমাদের অ্যাটাকিং হাফে, যেটা কিনা ইউজুয়ালি এই টাইপের প্লেয়ার খুঁজে পাওয়া খুব টাফ, কিন্তু সিমিলার অ্যাট্রিবিউটে আমরা আর্দা গুলারকে দেখতে পারবো। কিন্তু আর্দা গুলারকে যদি আমরা ওই রোলে শিফট করে দেই, তাহলে আর্দা গুলার যে প্লে মেকিংটা করতেছে সেইটা কভার আপ করতে যাবে কি? আবার এটাও পয়েন্ট চলে আসতে পারে যে ভাই তাহলে আমি ব্রাহিমকে হচ্ছে নাম্বার 10 রোলটা, যেটা কিনা জুড ওই অ্যাটাকিং হাফে পোজেস করে, ওই জিনিসটা খেলাই, কিন্তু সে কি আবার ওটাতে লিভ আপ টু করতে পারবে কি না? কারণ জুড যেই পরিমাণ দৌড়ায় ম্যাচের মধ্যে বা যে পরিমাণ ফিজিক্যালিটি দেয়, সেইটা ব্রাহিম দিতে পারবে না, সেইটারও একটা আলাপ আছে। তো সেই হিসাবে আমাদের কি এমন কোনো মিডফিল্ডার নিয়ে আসা উচিত যে কিনা একটা ডিপ প্লেইং প্লে মেকারের মতো কাজ করতে পারে, যার ডিস্ট্রিবিউশন ভালো, যে মানে প্রেসের উপর বল বের করতে পারে। হি ডাজন্ট হ্যাভ টু বি আ ড্রিবলার। ড্রিবলার হওয়ার কোনো ধরনের কোনো দরকার নাই, যে ড্রিবল পাস করে 3-4 জনকে বের করে গিয়ে বল দিচ্ছে, না, ওটার কোনো দরকারই নেই। এমন কাউকে যে কিনা খুবই স্মার্ট ডিস্ট্রিবিউটার, যেটা কিনা টনি ক্রুজ ছিল। তো ওরকম কাউকে যদি আমরা পাইতে পারি, দ্যাট উড বি ভেরি নাইস, ভেরি নাইস। কিন্তু এরকম প্রোফাইলের প্লেয়ার এখন আসেই কম। আমরা স্টিলারকে নিয়ে কিছুদিন কথাবার্তা বলছি, কিন্তু ওই খবরটা ধামাচাপা পড়ে গেছে, আমরা ওইদিকে আর কাজ করি নাই। আমরা তারপর কথাবার্তা বলছি কাকে নিয়ে, ম্যাকেলিস্টারকে নিয়ে টুকটাক টুকটাক কিছু কথাবার্তা হয়েছে, কিন্তু তার প্রাইজ মানি কেন হবে? সে প্লেয়ার, সে পুরস্কার না। তার প্রাইজ যে ট্যাগটা, সেটা হচ্ছে 100 মিলিয়ন। তো ওই 100 মিলিয়ন দিয়ে মিডফিল্ডার নিয়ে আসা, তারপর সিস্টেমে ফিট করানো, ইটস অ্যাকচুয়ালি কস্টলি। ইটস অ্যাকচুয়ালি কস্টলি, কারণ এখন পর্যন্ত আমাদের প্রপার ওয়েতে আমরা কোনো প্লেয়ার সেলই করতে পারিনি। ঠিক আছে, আমাদের প্লেয়ার যারা চলে গেছে, লুকা মডরিচ চলে গেছে এসি মিলানে, বাট মডরিচের যাওয়াটা কোনো মানে বিজনেসের মধ্যে পড়ে না। আমরা এখন পর্যন্ত ওইভাবে প্লেয়ার সেল করতে পারি নাই। কিন্তু ওই যে রদ্রিগোর অ্যাসপেক্টটা চলতেছে, যে ভাই রদ্রিগোকে আমি খেলাবো কি খেলাবো না, খেলাইলে আহ কোথায় খেলাবো, আর না খেলাইলে তাকে কার কাছে বিক্রি করব? কারণ রদ্রিগোর প্রবলেমটা হচ্ছে কি তার প্রাইস ট্যাগ এবং তার টাইমিং। রদ্রিগো এই জায়গায় টাইম পাবে না, সেই জিনিসটা আমরা আস্তে আস্তে তো বুঝে যাইতেছি। কারণ ভাই ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে, এই দুইটা প্লেয়ারকে বসানো মানে তোমার বিজনেসের মধ্যে একটু ক্ষতি হওয়া। কারণ তোমাকে সবচেয়ে বেশি শার্ট সেল জেনারেট করে দিবে এই দুইটা পাবলিক। তোমার কি বলবো যে পিআর এর যে বিজনেস, সেইটার মধ্যে সবচেয়ে বেশি উপরের দিকে আছে এই দুইটা পাবলিক। তো সেই জায়গায় রদ্রিগোকে যদি আমি এখানে ইনক্লুড করাই টিমের মাঝখানে, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে গনজালো গার্সিয়া ধরো হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার হয়েও কেন রেগুলার খেলতে পারবে না, বা কেন হচ্ছে গিয়ে ওকে আমরা একটা ব্রেক থ্রু সিজন দিতে পারবো না, জাস্ট বিকজ অফ বিজনেস। ঠিক আছে, এখন এই জায়গায় যদি আমি রদ্রিগোকে ইনক্লুড করি, তার মানে আমার ওই জায়গা থেকে কাউকে বসাইতে হইতেছে। ওই জায়গা থেকে যদি আমি কাউকে বসাইতেছি, বিজনেসটা একটু হইলেও খারাপ যাইতেছে। সেই জিনিসটা এখন করা যাবে না। এখন রদ্রিগোকে সেল করতে হইলে, রদ্রিগোর যে প্রাইস ট্যাগ পেরেজ বসায় রাখছে, 100 মিলিয়নের নিচে তাকে ছাড়তে দেওয়া যাবে না, বা 90 মিলিয়ন নিচে তাকে ছাড়া যাবে না। সেইটা এখন কয়টা ক্লাব এফোর্ড করতে পারবে, এইটাও একটা বিষয়। কারণ তুমি চিন্তা করতে গেলে বিগ 6 ক্লাবের কথা যদি আমরা বলি প্রিমিয়ার লিগে, তারা মোটামুটি তাদের টিম গুছাই ফেলছে। আমি দেখছি সিটি 3 থেকে 4টা সাইনিং করছে, আর্সেনাল অনেকগুলো সাইনিং করছে। স্টিল আর্সেনালের সাথে একটা স্ট্রং রিউমার ছিল, কিন্তু প্রাইস ট্যাগ নিয়ে বনিব না এরকম শোনা যাইতেছিল। বায়ার্ন মিউনিক ক্যান বি অ্যান অপশন, যারা কিনা এখন পর্যন্ত প্লেয়ার খুঁজতেছে। বাট দেন এগেন দের ইজ আনাদার প্রবলেম টু, যে ভাই বায়ার্নের সাথে সবারই লিঙ্ক শোনা যাইতেছে। এনকুঙ্কুরও লিঙ্ক আমি শুনতে পারতেছি। তো সেই হিসাবে জিনিসটা এখন পর্যন্ত কোনো সিওরিটি নাই যে মাদ্রিদ ক্যাশ ইন করতে পারবে কিনা রদ্রিগোকে সেল করে। রদ্রিগোকে যদি সেল নাও করে, রদ্রিগো চ্যাম্পিয়ন্স লিগ উইনার ভাই, রদ্রিগো আমাদেরকে অনেক রেজাল্ট দিছে। সো টিমের জন্য, অ্যাটাকিং হাফের জন্য ইজ আ ভেরি গুড এডিশন। কিন্তু আবার চিন্তা করতে গেলে যে খেলাইতে পারতেছি না, দ্যাটস আ ভেরি ব্যাড ম্যানেজমেন্ট ইন আ সেন্স। ঠিক আছে, এখন যদি এই রদ্রিগোর আলাপ, এই সেন্টার ব্যাকের আলাপ, এই মিডফিল্ডার আলাপ, এই সব কিছু সাইডে রাখি, আমার কাছে মনে হয় যে টিমের এখন সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে। ভাই ওদের এফোর্ট, কারণ তুমি
মাদ্রিদের যদি পিএসজির এগেনস্টে ম্যাচটা ফলো আপ নিতে যাও যে ভাই এই ম্যাচের মধ্যে কি হয়েছে, এই ম্যাচের মধ্যে অন্য কিছু হোক না হোক, এই ম্যাচের মধ্যে তুমি যদি স্ট্যাটস দেখো, এই ম্যাচের মধ্যে একটা স্ট্যাটস খুব ভিজিবল যে ভাই পিএসজি এই ম্যাচের মধ্যে যতটুকু দৌড়াইছে, পিএসজি কিন্তু প্রেস করছে, পিএসজি শুধু প্রেস করে না, পিএসজি ঘাড় ধাক্কা দিয়ে এভাবে নামায় প্রেস করছে মাদ্রিদকে, ঠিক আছে? তো এই ম্যাচের মধ্যে পিএসজি থেকেও বেশি দৌড়াইছে কে? রিয়াল মাদ্রিদ। এখন এই জিনিসটা খুবই অবাক করার মতো যে ভাই মাদ্রিদ তো ম্যাচের মধ্যে দেখতেছি দৌড়াইতাছি না, তাইলে কিভাবে বেশি দৌড়াইলো? বেশি দৌড়াইছে অন্য প্লেয়াররা, কারণ অন্য প্লেয়ারদের কাভার আপ করতে হয়েছে এই দুইটা প্লেয়ারের জন্য। কারণ আমরা ইউজুয়ালি দেখি না যে এমবাপ্পে প্রেসে পার্টিসিপেট করতেছে। ভিনিসিয়াসেরও এখন একটা মানে কি বলবো যে ইগো প্রবলেম চলে আসছে। ইটস কোয়াইট ভিজিবল যে ইগো প্রবলেম চলে আসছে, যে সেও প্রেস করতে চায় না। দেয়ার ওয়াজ আ টাইম, যদি আমরা 2022-এর কথা চিন্তা করি, 2023-এর কথা চিন্তা করি, ভিনিসিয়াস জুনিয়র প্রেসে পার্টিসিপেট করতো, সে ট্র্যাক ব্যাক করতো, সে ডিফেন্সে হেল্প করতো, যে জিনিসটা এখন আমরা দেখি যে ভিনিসিয়াসের পক্ষ থেকে আসে না। যে জিনিসটা এখন আমরা দেখি যে ভিনিসিয়াস খুবই লাউজি একটা প্লেয়ার হয়ে গেছে, যেটা কিনা তার জন্য খারাপ। কারণ হি হ্যাজ বিন সামওয়ান যে কিনা খুবই অ্যাগ্রেসিভ একটা প্লেয়ার, অ্যাগ্রেসিভ ইন আ সেন্স যে সে যেই স্টাইল অফ ফুটবল খেলে, সেই স্টাইল অফ ফুটবলটাই অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং ইটস কোয়াইট মকিং টু দ্য অপোনেন্ট, ঠিক আছে? যে তুমি অপোনেন্টকে ইদার কি বলবো যে হিউমিলিয়েট করবা, না হলে হচ্ছে গিয়ে তোমার বাজে পারফরমেন্স যাবে, জিনিসটা এরকম। এখন এই জায়গায় যদি সে এখন এসে প্রেস না করে, ডিফেন্সে পার্টিসিপেট না করে, অ্যান্ড অ্যাগ্রেসিভনেসটা না দেখায়, দ্যাটস আ হিউজ প্রবলেম ফর রিয়াল মাদ্রিদ। কারণ তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, কারণ আমরা ইউজুয়ালি দেখতেছি যে জাবি আলোনসো 3-5-2 খেলাইতেছে। 3-5-2-তে যদি আমরা হচ্ছে সব কিছু সাইডে রেখে চোখ বন্ধ করে বলতে চাই যে ভাই আমাদের উপরে দুইটা অ্যাটাকার কে? ভিনিসিয়াস আর এমবাপ্পে। গঞ্জালো গার্সিয়া যত ভালোই খেলুক, রদ্রিগো যত কিছুই করুক না কেন এই জায়গায়, তারপর অন্য যে কোনো ফরওয়ার্ডের কথাই তুমি বলো না কেন, ভিনিসিয়াস আর কিলিয়ান এমবাপ্পে এটা খেলাইতেই হবে। মানে লাইক দের ইজ নো আদার অপশন যে আমি ভিনিসিয়াস আর কিলিয়ান এমবাপ্পেকে খেলানবো না, অ্যান্ড এটা নিয়ে আমার কন্ট্রোভার্সি হবে না, এটা করতেই হবে। কিন্তু এই দুইটা প্লেয়ার যখন প্রেসে পার্টিসিপেট করতেছে না, এবং প্রেসে যখন তারা কি বলবো যে ইফেক্টিভ হইতেছে না, তখন আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা ভেঙে যায়। আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা ভেঙে যাওয়া মানে আমার যে সেকেন্ড লাইন অফ ডিফেন্স তাদেরকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে। যেই জন্যই আমরা দেখি যে ফেদেরিকো ভালভার্দে, জুড বেলিংহাম, এই দুইটা প্লেয়ার, অ্যাটলিস্ট এই দুইটা প্লেয়ার অনেক বেশি ড্রেইনড থাকে ম্যাচের পরে, কারণ ওরা এক্সট্রা দৌড়াইতেছে, যেটার কোনো মানেই নেই। এখন এই জায়গায় তুমি দোষটা দিবা কাকে? দোষটা কি ভিনিসিয়াসের একটা ইগো প্রবলেম চলে আসছে এটা? দোষটা কি এমবাপ্পের যে ও প্রেস করে না? নাকি দোষটা আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমের, যে ভাই আমরা জানি যে এই দুইটা প্লেয়ার সেম প্রোফাইলের, স্টিল উই ক্যাস্ট দেম ইন, আমরা দুইজনই হচ্ছে টিমে দুইজনকে একসাথে খেলাইতে চাইতেছি, কিন্তু যেটা ইফেক্ট করতেছে না। এখন এই জায়গায় একটা মেজর প্রবলেম আছে, যেটা কিনা জাবি আলোনসোরই সলভ করতে হবে। কারণ এখানে তুমি প্রবাবল সলিউশন খুঁজে পাবা না। তুমি হয়তো লুইস এনরিকের ভিডিওটা দেখছো এমবাপ্পেকে যে ভাই তোমার প্রেস করতে হবে, দেয়ার ইজ নো আদার অপশন যে তুমি প্রেস না করেও কি বলে ম্যাচের মধ্যে ইফেক্টিভ হইতে পারবা। হ্যাঁ, তুমি গোল করতে পারবা, তুমি অনেক কিছুই করতে পারবা, কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে। এই জিনিসটা লুইস এনরিকেকে আমরা বলতে দেখছি। সেই হিসাবে জাবি আলোনসোর এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। কিন্তু ইন another sense যে ভাই ভিনিসিয়াস জুনিয়র হ্যাজ বিন আ প্রবলেম্যাটিক গাই ফর দ্য টিম, এইটা একটা বড় ইস্যু হয়ে গেছে। কারণ রিসেন্টলি যে নিউজটা পাওয়া যাইতেছে যে ভিনিসিয়াস এখন পর্যন্ত তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নাই, এটা নিয়ে নাকি তাদের মাঝখানে কোনো আলাপ হয় নাই। এবং এইখানে যেই কথাটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে মাদ্রিদে এখন সবচেয়ে বেশি স্যালারি পায় হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, অলমোস্ট 15 মিলিয়ন বা 15 মিলিয়ন, উইচ ইজ ফেয়ার ইন দ্যাট অ্যাসপেক্ট যে কিলিয়ান এমবাপ্পে ইজ আ গ্লোবাল সুপারস্টার নাও। ঠিক আছে, ভিনিসিয়াসও গ্লোবাল সুপারস্টার, কিন্তু কিলিয়ান এমবাপ্পের নাম যখন চলে আসে, ভিনিসিয়াস টু বি অনেস্ট এখন পর্যন্ত কিলিয়ানের লেভেলে না। ওয়ার্ল্ড কাপ জিতছে, গোল্ডেন বুট জিতছে, দেন হচ্ছে গিয়ে পিচিজি জিতছে, গত সিজন অনেক কিছু জিতছে, এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগটা এভাবে হাতানো হয় নাই। বাট দেন এগেন এমবাপ্পে নিজের ওই স্ট্যাটাসটা বজায় রাখছে একদম অনেক আগে থেকে। তো সেই হিসাবে যদি আমরা কথাবার্তা বলতে চাই, ভিনিসিয়াসের যে কন্ট্রাক্ট এক্সটেনশনের শর্ত যে সে মাদ্রিদে সবচেয়ে বেশি বেতন পাইতে চায় বা কিলিয়ানের সমান পাইতে চায়, তো এইটা যদি এখন একটা প্রবলেমেটিক ইস্যু হয়ে দাঁড়ায়, যেটাকে কিনা তার পারফরমেন্স দিয়ে ব্যাক করতে পারতেছে না, যে ভাই আমি খেলতেছি না ভালো, আবার আমি চাইতেছিও এই জিনিসটা, তাইলে ইউ হ্যাভ টু লেট সামওয়ান গো। মানে দিস ইজ দ্য ইজিয়েস্ট অপশন যে তুমি নিজেকে এই প্রবলেমটা থেকে বের করবা। সেই জায়গায় তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো পার্সোনালি, তুমি গঞ্জালো গার্সিয়াকে খেলাও, ও তোমাকে বেটার আউটপুট দিবে। তুমি রদ্রিগোকে খেলাও, ও তোমাকে বেটার আউটপুট দিবে। ইভেন ব্রাহিম দিয়াসকে তুমি খেলাও,
ইসে অ্যাটাকিং হাফে ও তোমাকে বেটার আউটপুট দিবে। কিন্তু এই দুইজন যেহেতু প্রেস করতেছে না, দের আর মাল্টিপল প্রবলেমস যেটা কিনা মাদ্রিদ ফেস করেই যাইতেছে এবং করেই যাবে। কারণ তুমি চিন্তা করতে যাও ভাই অন্যান্য টিম কিভাবে প্রেস করে, তুমি পিএসজির কথা চিন্তা করতে যাও, পিএসজির 11টা প্লেয়ারের 11টা প্লেয়ার মানে কিপার বাদে বাকি 10টা প্লেয়ার দৌড়ায়। ডেম্বেলে দৌড়ায় অ্যাজ আ স্ট্রাইকার, ও দৌড়ায়, কাভারা দৌড়ায়, বারকোলা দৌড়ায়, ডুই দৌড়ায়, ফাবিয়ান রুইজ দৌড়ায়, ভিতিনিয়া, ওয়াও নেভেস, সবাই দৌড়ায়। ডিফেন্স লাইন তো আছেই, ডিফেন্স লাইন তো আরো এগ্রেসিভ। তুমি দেখো নুনো মেন্দেজ আর আশরাফ হাকিমি। তুমি বার্সেলোনার কথা চিন্তা করতে যাও যে ওরা গত সিজন কি করছে, বার্সেলোনা একটা স্মার্ট জিনিস করছে, ওরা প্রেস করছে কিন্তু তুমি দেখবা যে লেভানদস্কি যেহেতু প্রেস করে না, ও ফল ব্যাক করছে। ও ফল ব্যাক করে ও হচ্ছে ডিএম কে ক্যাচ আপ করতেছে, যেখানে রাফিনিয়া লামিন ইয়ামাল দুইজন যেহেতু দৌড়ায়, ওরা সেন্টার ব্যাকদেরকে প্রেস করতে যেতেছে, ফুল ব্যাকদেরকে উপরে তুলে দিয়ে। এই জায়গায় তো ভাই আমার কাছে রানার আছে। আই হ্যাভ জুড বিলিংহাম, আই হ্যাভ ফেদেরিকো ভালভার্দে, আই ডু হ্যাভ নাও আলভারো ক্যারেরাস, আই ডু হ্যাভ ফ্রান গার্সিয়া, যারা কিনা দৌড়াইতে পারে। মাদ্রিদ যেহেতু পিএসজির এগেইনস্ট এত প্রেস খাওয়ার পর ওদের থেকে বেশি দৌড়াইছে, স্টিল মাদ্রিদকে মনে হয়েছে যে ওরা দৌড়ায় নাই। মাদ্রিদের প্লেয়ার আছে দৌড়ানোর মতো, চুয়ামেনি কি এফোর্ট দেওয়ার মতো না, কামাভিঙ্গা কি এফোর্ট দেওয়ার মতো না, অফকোর্স। কিন্তু সেই হিসাবে সিস্টেমটা বসাইতে হবে, বানাইতে হবে। এইভাবে করলে হবে না। ইদার ইউ হ্যাভ টু লেট সামওয়ান গো, or you have to fit it in a way যেখানে জিনিসটা এফেক্টিভ হইতেছে টিমের জন্য। এখন দেখা যাক, আমরা অনেকগুলো প্রবলেম অ্যাড্রেস করছি, কয়টা প্রবলেমের সলিউশন আমরা নেক্সট সিজনে দেখতে পারবো এটা নেক্সট সিজন স্টার্ট হইলেই আমরা বুঝতে পারবো। কিন্তু তুমি যদি এই ভিডিওটার এখন পর্যন্ত এই পুরাটা দেখে থাকো, দেন ইউ ক্যান অফকোর্স কমেন্ট ডাউন বিলো যে ভাইয়া নেক্সট আপনি এই টিমের প্রবলেমগুলোকে নিয়ে কথাবার্তা বলেন, তারপর আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।